দেখো, আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ভারতের ইতিহাস সম্পর্কে আমাদের আলোচনা। ঠিক আছে? এবার দেখো, ইতিহাস থেকে কিন্তু যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন আসে, এরকম না যে সেটা এই পরীক্ষায় আসে ওই পরীক্ষায় আসে, এরকম ব্যাপার নয় কিন্তু। সব পরীক্ষা থেকেই ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসে, তবে কি ডব্লিউবিসিএস পরীক্ষায় যেরকম ইতিহাস থেকে প্রশ্ন আসে, নিশ্চয়ই পিএসসি বা এসএসসি বা ডব্লিউবিপির পরীক্ষায় কিন্তু ওরকম ভাবে প্রশ্ন আসে না। আমরা যদি ভালোভাবে আমাদের হিস্ট্রি পড়তে হয় বা জানতে হয়, তাহলে আমরা অবশ্যই যে যেটা ডব্লিউবিসিএস এর সিলেবাস আছে সেটা আমাদের পড়তে হবে। কিন্তু আমাদের অত ডিটেলসে পড়ার প্রয়োজনীয়তা নেই, সেই কারণে আমরা পড়বো কোন জায়গাগুলো, পড়তে হবে আমাদের পুরোটাই, কিন্তু একটু ইম্পর্টেন্ট দেখে দেখে আমাদের পড়তে হবে, মানে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা এই এক্সামে যেই ধরনের প্রশ্ন আমাদের আসে। তো সেই কারণে আমি তোমাদেরকে টপিক ওয়াইজ নোটস দিয়ে দিচ্ছি, এবং ছোট একটু শর্ট নোটই থাকবে, বেশি বড় নয়। এবার যেটা তোমাদের অলরেডি দেখো ক্লাসরুমে আমি দিয়েছি, ওটা দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা নোটস দেওয়া আছে। এই দুটো চ্যাপ্টারের মধ্যে কিন্তু যেটা দেওয়া আছে ওটা কিন্তু সবচেয়ে মিনিমাম, ওর থেকে কম পড়লে কিন্তু হবে না। অর্থাৎ একটু কিন্তু বাবা পড়তে হবে, একদম যদি কম পড়ো যে স্যার 2 পেজ 3 পেজে দিয়ে দিন, তাহলে কিন্তু বাবা কিছু কমন বলো, কমন কিছু পাবে না। একটু বাবা পড়তে হবে, ঠিক আছে? কিন্তু যেটা দেওয়া আছে সেটার কম কিন্তু পড়া যাবে না। ঠিক আছে, আমি দিয়ে দেবো নোটস, টপিক দেখে দেখে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু সেগুলো পড়তে হবে। তো আমাদের ভারতের ইতিহাসকে, আমাদের যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইউরোপের হিস্ট্রি পড়তে হবে না, তো ভারতের ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, যেটা আমাদের একদম এনসিয়েন্ট হিস্ট্রি আমরা বলি। তারপর মধ্যযুগীয় ভারতের ইতিহাস, মধ্যযুগ, মধ্যযুগ যেটাকে মিডিয়েভাল হিস্ট্রি আমরা বলি। আরেকটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাস, যেটাকে আমরা মডার্ন হিস্ট্রি বলি। ঠিক আছে? তো এর মধ্যে যে প্রশ্ন সব থেকে বেশি যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেটা কিন্তু আধুনিক ভারত। এখান থেকে সব সময় বেশি প্রশ্ন আসে, মানে যদি ইতিহাস থেকে 10টা প্রশ্ন পড়ে, তার মধ্যে অবশ্যই এই আধুনিক থেকে কিন্তু তোমার 5টা থেকে 6টা প্রশ্ন পড়বে। অর্থাৎ সবসময় মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু বেশি প্রশ্ন আমাদের পড়ে থাকে। আর কিছু প্রশ্ন মধ্যযুগ থেকে পড়ে, প্রাচীন যুগ থেকে সবচেয়ে কম প্রশ্ন পড়ে। এবার এই প্রশ্নগুলোর বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যে সব ঘটনা একদিকে চলবে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে কয়েকটা জায়গায় ফোকাস করতে হবে। যেমন প্রাচীন ভারতের ইতিহাসের আমরা পরপর বিভিন্ন ডাইনেস্টি পড়বো, যে এই সাম্রাজ্য ওই সাম্রাজ্য হয়েছে সবই পড়বো, কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা সবচেয়ে বেশি যেই জায়গাটা পড়বো সেটা হচ্ছে এই সময় লেখা বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বই। মধ্য যুগের ইতিহাস এবং প্রাচীন যুগের ইতিহাস থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা, সেটা হচ্ছে বিভিন্ন বুকস এন্ড অথার্স, মানে মধ্যযুগ বা প্রাচীন যুগের লেখা বিভিন্ন বই। যেমন অর্থশাস্ত্র, রচয়িতা কে বলতে পারবে দেখি? পড়ানোর আগে কেউ বলতে পারে? কৌটিল্য। 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 খুব সহজ প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। তারপরে আমাদের হচ্ছে প্রশ্ন পড়লো যে হচ্ছে মাধ্যমিক সূত্র, রচয়িতা কে? এটা কি বড়াও নাকি? না, নাগার্জুন। ঠিক আছে। তারপর আমাদের পড়লো যে বুদ্ধ চরিত, রচয়িতা কে? অশ্ব ঘোষ। ঠিক অশ্ব আছে, ঘোষ। অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ। এবার তারপরে বলবে মিলিন্দ পনহ, মানে মিলিন্দ পনহ বইটার রচয়িতা কে? উত্তর হবে নাগসেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ সেন। নাগসেন। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো এইভাবে প্রশ্ন কিন্তু তোমরা ডাইরেক্ট পাবে, যে এরকম এই বইয়ের রচয়িতাকে, বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে সরাসরি পেয়ে যাবে। কিন্তু সমস্যা কি হচ্ছে, দেখ একটা জিনিস বুঝতে পারছো, যে তোমরা যখন এই যখন প্রশ্ন আমি যখন জিজ্ঞেস করছি, তখন তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ যে এই বইটার রচয়িতা কি, কেন? তার কারণ সেই লোকটা সম্পর্কে তোমার একটু আইডিয়া নেই, সেই লোকটা কোন সময়ের লোক, কোন এরার লোক, কোন মানে কোন ব্যাপার লোক, সেটা কিন্তু আমাদের নেই। সেই জন্য আমাদের কাছে ঘটনা নেই, শুধু একটা মানে যাকে বলা হয় একটা বিচ্ছিন্ন ইনফরমেশন রয়েছে সেই বইটা। সেই কারণে ইতিহাস পড়তে গেলে আমরা যদি শুধুমাত্র যে এভাবে ছোটবেলা থেকে পড়েছি এই বইয়ের রচয়িতা কে এই, এই বইয়ের রচয়িতা কে এই, পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এই, এরকম পড়লে কিন্তু আমরা ভুলে যাই, আমাদের ডাউট হয়। সেই জন্য আমাদের কি করতে হবে, হিস্ট্রি পড়তে গেলে একটা গল্পের মতো ক্রোনোলজি মনে রাখতে হবে, যে কোন ঘটনাটা আগে হয়েছে তারপরে কোন ঘটনাটা হয়েছে। আমরা যেমন একটা গল্প, মানে গল্প যেমন আমরা একটা মনে রাখি, সেরকম ভাবে ইতিহাসকেও কিন্তু একটা গল্প হিসেবে মনে রাখতে হবে, যে এখান থেকে গল্পটা শুরু হয়েছে, এখানে গিয়ে আমার গল্পটা শেষ হয়েছে।
এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফলে গল্প যদি গন্ডগোল হয় যে বাঘ আগে খাওয়ার খেলো না আগে ঘুমোতে গেল, তাহলে তোমাকে গল্প মনে রাখতে হবে সেরকম যে আগে বাচ্চা হলো না তারপরে বিয়ে হলো, সেরকম ব্যাপার। তো সেই জন্য তোমাকে গল্পকে সিকোয়েন্স ওয়াইজ যদি মনে রাখো, ইতিহাস কিন্তু পড়তে ভালো লাগবে, সহজে হবে। আর যদি গল্প না মনে রেখে শুধু বিচ্ছিন্ন ভাবে মানে ইনফরমেশন মনে রাখার চেষ্টা করো, হিস্ট্রি কঠিন হবে, ডাউট হবে, ঠিক আছে? আমি আগে জায়গাগুলো বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে পড়বে, মানে বেশি ফোকাস করবে, তারপরে আমি ইতিহাসের গল্প বলবো, ঠিক আছে? তাহলে বিভিন্ন গ্রন্থ আমরা পড়বো, বিভিন্ন বুকস এন্ড অথার্স, কয়েকটা আমি এক্সাম্পল যেমন দিলাম। তারপরে পড়তে হবে কিছু গুরুত্বপূর্ণ সাল, কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল পড়তে হবে, সব নয়। আমি পড়িয়ে দেবো কিছু গুরুত্বপূর্ণ সাল বা ইয়ার আমাদের পড়তে হবে। যেমন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা কবে হয়েছিল? কবে দিল্লি সালতানাতের ফাউন্ডেশন হয়? হলো না, কেন পারলে না? তার কারণ তুমি ভাবছো যে দিল্লি সুলতানির, তাহলে যদি প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করা হয় কে প্রতিষ্ঠা করেছিল, সেটা বলতে পারবে? দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হ্যাঁ, কে বলো? আহ, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন ऐबक। এবার তুমি সালটা কেন বলতে পারছো না? 1256। 1206, 1206, ঠিক আছে? সরি, 1206। হ্যাঁ, এবার সরি। কি একটু মনে আছে, একটু ভুলে যাচ্ছে। এবার এগুলো কেন হচ্ছে? তার কারণ তুমি কিন্তু ইতিহাসকে ঘটনা হিসেবে মনে রাখোনি, ইনফরমেশন হিসেবে মনে রাখছো। এই কারণে সমস্যাগুলো হচ্ছে। এই জন্য সমস্যাগুলো গুলিয়ে যাবে। ইতিহাস পড়তে গেলে তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আমি টপিক বলছি, তারপরে আমি গল্প আবার বলবো। তাহলে এখান থেকে বিভিন্ন গ্রন্থ পড়তে হবে, বিভিন্ন সাল সম্পর্কে পড়তে হবে। তৃতীয়ত, প্রাচীন আর মধ্য ভারত থেকে যে গুরুত্বপূর্ণ, আমি এটা দুটোর ক্ষেত্রেই বলছি, প্রাচীন আর মধ্য দুটো একসাথে বলছি। তারপরে আমরা পড়বো বিভিন্ন উপাধি, যে বিভিন্ন রাজা যে রয়েছে তাদের উপাধি, রাজারা বিভিন্ন উপাধি গ্রহণ করেছিল, সেই উপাধিগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। যেমন তোমাকে একটা প্রশ্ন পড়লো যে বিক্রমাদিত্য কার উপাধি? খুব সহজ প্রশ্ন, বলো। বিক্রমাদিত্য উপাধি কোন রাজা গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। না বাবা, প্রথম চন্দ্রগুপ্ত নয়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং তারপরে তার নাতি স্কন্দগুপ্ত, তিনিও গ্রহণ করেছিলেন। এবং মধ্যযুগে আরেকজন বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন, তার নাম ছিল হিমু, আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু। তাহলে এই যে জিনিসগুলো, আমি যে এত কথাগুলো বলছি, তার কারণ কি? এই উপাধিগুলো যদি সেপারেট ভাবে মনে রাখো, তাহলেও কিন্তু মনে রাখতে কষ্ট। ফলে জায়গা তো তোমাদের কাছে ক্লিয়ার যে কোন কোন জায়গা থেকে স্যার প্রশ্ন পড়বে, সেই জায়গা তো ক্লিয়ার, কিন্তু যখনই প্রশ্নের উত্তর দিতে যাবে তখনই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে ফোকাস কি করব? প্রাচীন ভারত, মধ্য ভারত থেকে বিভিন্ন বুকস, বই, গ্রন্থ, তার লেখককে, রাইটারকে আমরা পড়বো। বিভিন্ন সাল, কোন সময়ে ঘটনাটা ঘটেছিল সেই সাল আমাদের লাগবে। বিভিন্ন রাজাদের বিভিন্ন যে উপাধি রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। এবার বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, বিভিন্ন রাজাদের রাজধানী, যে কোন সময় কোন ক্যাপিটাল ফরমেশন হয়েছিল, রাজধানী হয়েছিল, সেই রাজধানী সম্পর্কে তোমাকে জানতে হবে, যে কিভাবে একটা রাজধানী ফাউন্ডেশন স্যার, হয়েছিল। এগুলো তো জিআই তেও কাজে লাগতে পারে, রাজধানী। একদম, একদম, এই এইগুলো। যে এগুলো সব, এই সাল কারণ বলো, গ্রন্থ বলো, তারপরে উপাধি বলো, বিভিন্ন লেখক, সাল এগুলো লাগতে পারে না, রাজার সব উপাধি। কাজে লাগবে। জিআই তে, জিকে তে, হিস্ট্রিতে, সব জায়গাতে। ওই জন্য পড়াটা কিন্তু একটা সাবজেক্ট নয়। এই জন্যই হচ্ছে তোমরা যদি জায়গাটাকে ভালো করে পড়ো, এটা তোমার জিকে মানে রিজনিং এ কাজে লাগবে, জিকে তে কাজে লাগবে, যে কোনো স্ট্যাটিক জিকে পোর্শন সেখানেও কাজে লাগবে, যে কোনো জায়গায় কাজে লাগবে। ওই জন্য একটা জায়গায় পড়লে সব জায়গায় কাজে লেগে যাবে, ঠিক আছে? এটাই আমাদের সুবিধা। তাহলে এই জায়গাটা হচ্ছে মধ্যযুগ, যেখান থেকে সব থেকে জায়গায় বেশি প্রশ্ন আসবে। কি কি? বিভিন্ন বুকস এন্ড অথার্স, প্রাচীন আর মধ্যযুগের বিভিন্ন বই এবং লেখক, বিভিন্ন সাল, বিভিন্ন রাজার উপাধি, এবং বিভিন্ন রাজার রাজধানী। কিছু ক্ষেত্রে মুদ্রাগুলো পড়ে, বিভিন্ন রাজাদের যে মুদ্রা বা কয়েন যেগুলো ইস্যু করেছিল, সেটা খুব বেশি নয়, কিন্তু কিছু কয়েকটা জিনিস পড়ে। তো এগুলো আমাদের একটা পড়তে হবে, ছক হিসেবে করতে পারো, কিন্তু ছক হিসেবে মনে রাখতে একটু কষ্ট হবে প্রথমে। তার কারণ গল্প যদি জানা যায়, ছক করতে সুবিধা, কিন্তু ছক যদি শুধু মুখস্থ করো তাহলে কিন্তু একদম পারবে না। সেই জন্য গল্পটা আমাদের ভালো করে আগে মাথায় সেট করতে হবে। Okay? ও এর স্যার, মুদ্রা হুম, বললেন, একটা প্রশ্ন আছে আমার মুদ্রা নিশ্চয়ই, নিয়ে। বলো বলো বলো। হ্যাঁ,
মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মুদ্রার নামটা কি? হ্যাঁ, টঙ্কা। এখানে আছে নিষ্ক, নিষ্ক টঙ্কা। হবে না, আচ্ছা, টঙ্কা আর হবে। আমি আমি নেটে যখন খুঁজলাম তখন বলছে যে, তখন আমি নেটে সার্চ করছিলাম, দাম। তখন বলছে যে টঙ্কাটা হচ্ছে রূপার, হুম। হ্যাঁ, রূপোর। আর আর দাম। যেটা জিতল, জিতল বলছে, টঙ্কার জিতল জিতল, হ্যাঁ। যেটা সেটা বলছে হুম। তাম্র। হ্যাঁ, আবার তাহলে দাম নামের এখানে মুদ্রাও ইস্যু করেছিল। এবার তোমার এর হ্যাঁ, মধ্যে তোমার এমসিকিউ এর মধ্যে দেখে তোমাকে উত্তর করতে হবে। তার এমসিকিউ এর মধ্যে জিতলও আছে আর টঙ্কাও আছে, তাহলে কোনটা দেবো? টঙ্কা রূপার মুদ্রা, জিতলটাই তাম্র মুদ্রা হবে। তাম্র মুদ্রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জিতলটাই হবে, জিতলটাই হবে। টঙ্কা তোমার ঠিক হচ্ছে আছে, রূপ মুদ্রা হয়, আর জিতল তোমার তাম্র মুদ্রা হয়। হুম। ঠিক আছে। তাহলে এগুলো আমাদের প্রাচীন মধ্যযুগ থেকে হবে, পড়তে হবে এগুলো। এবার আধুনিক যুগ থেকে দেখো, আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হচ্ছে আধুনিক যুগে হওয়া বিভিন্ন ঘটনার সংবাদপত্র। এই যে একটু আগে যে জিজ্ঞেস করলো যে বিভিন্ন সংবাদপত্র সম্পর্কে, প্রথম বাংলা সংবাদপত্র কি, ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র কি প্রকাশিত হয়েছিল, তারপরে আমাদের হচ্ছে মহাত্মা গান্ধী কোন সংবাদপত্র প্রকাশনা করতেন বা সম্পাদিত করতেন, যে বঙ্গভঙ্গের সময় কোন সংবাদপত্র সবচেয়ে বেশি বঙ্গভঙ্গকে হাইলাইট করেছিল, এই ধরনের প্রশ্ন আধুনিক থেকে প্রচুর বেশি আছে। ঠিক আছে। দ্বিতীয়ত, আধুনিক ভারত থেকে আসা প্রশ্নের মধ্যে যে বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। ঠিক আছে, বিভিন্ন আন্দোলন আমরা পারবো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কে দিয়েছিল? মাস্টারদা সূর্য সেন। তারপরে রম্পা বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল? আল্লুরি সীতারাম মাস্টারদা সূর্য রাজ্জু। হ্যাঁ, না, রম্পা আল্লুরি সীতারাম রাজ্জু, আর যেটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেটা মাস্টারদা সূর্য সেন। তো এইরকম বিভিন্ন আন্দোলন। তারপরে আমাদের পড়বে ওয়াহাবি আন্দোলন, নেতৃত্ব দিয়েছিল কে? তিতুমির যে বাংলায় ওয়াহাবি আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল কে? এই ধরনের প্রশ্ন কিন্তু আছে, যেটা বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব থেকে। এরপরে আসবে যে বিভিন্ন আইন সম্পর্কে, বিভিন্ন আইন, ব্রিটিশ সরকার ভারতে এসে বিভিন্ন যে আইন প্রণয়ন করেছিল, সেই আইন প্রণয়ন সম্পর্কে আসবে, যে এই রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছিল, পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আর এই যে আমি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এগুলো কোনো নোটস এর মধ্যে বা এতে পাবে না, রেকর্ডিং এ তুমি পাবে, কিন্তু অন্য কোনো নোটস এর মধ্যে এটা থাকবে না। এই জন্য এই জায়গাটা তোমরা একটু নোট ডাউন করে নাও, লিখে নাও, বা স্ক্রিনশট নিয়ে নাও, যেভাবে খুশি সেটা রেখে দাও। এই জায়গাগুলো কিন্তু পুরো হিস্ট্রিতে তোমাদের ফোকাসে রাখতে হবে। ঠিক আছে? তো এগুলো মানে বেশি জায়গা। তারপর তো কিছু যে জায়গাটা একটু পড়তে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ব্রিটিশদের সময় যে বিভিন্ন ভাইসরয় বা গভর্নর জেনারেল যারা এসেছিল। ঠিক আছে? ভাইসরয় বা গভর্নর জেনারেল কে এসেছিল, তার সময় কি কি ঘটনা, তাদের সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে। যে পলাশির যুদ্ধ যখন হয়েছিল, তখন বাংলার নবাব, তখন হচ্ছে গভর্নর জেনারেল কে ছিল। ঠিক আছে? তারপরে বক্সারের যুদ্ধ যখন হলো, তখন কে ছিলেন, বা ভারতে প্রথম রেল লাইন কোন গভর্নর জেনারেল চালু করেছিলেন, বা তার সাল। এই ধরনের প্রশ্ন কিন্তু আধুনিক থেকে বেশি আসে। ফলে একটা জায়গা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যে প্রাচীন মধ্যযুগ থেকে আমরা কি কি জায়গায় ফোকাস করব, মানে মানে আমাদের ফোকাস কোন জায়গায় থাকবে, আধুনিক যুগের ইতিহাসে আমরা কোন জায়গার উপরে ফোকাস করব। এটা আমাদের মোদ্দা কথা, যেখান থেকে আমাদের ভালো করে পড়তে হবে। প্রথমে আমি টার্গেট দেখালাম যে তোমাকে এই জায়গাগুলো টার্গেট করতে হবে। সবাইকে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি আজকে যে নোটসটা তোমাদেরকে দিয়েছি, সেটা তোমাদের শুধু পড়ার জন্য। সেই নোটসটা আমি আজকে পড়াবো না। ঠিক আছে? তাহলে আজকে কি করব? আজকে তোমাদের গল্প শোনাবো। ঠিক আছে? তো বলবে, স্যার গল্প শুনতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে গল্প শুনতে। কিন্তু গল্পটা আজকে শুধুমাত্র গল্প নয়, গল্পটা আমাদের আজকে ইতিহাসের গল্প। ঠিক আছে? সেই জন্য এই ইতিহাসের গল্পটা আমাদের আজকে ভালো করে শুনতে হবে, যে ইতিহাস কিভাবে পরপর পরপর এগিয়েছে, এবং তোমাদের যে কাজটা করতে বললাম, পরপর কালক্রমে ঘটনা, সেই ঘটনাটা আমাদের জানতে হবে। তাহলে কি হবে? তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। দেখো, প্রথমে ইতিহাসে যখন আর পড়বে, পড়ার সময় কি হবে, একদম প্রথমে ভারতে আমরা যে ইতিহাসের যে সূচনা বলি, সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ।
যেটা আমরা ওই 2-3 এর বইতে দেখবে, যেখানে প্রাক ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করা রয়েছে। আমরা এখানে শুধুমাত্র ছোট্ট করে আমি যখন নোটস দিয়ে দেবো, সেখানে দেখবে এখানে ২-৪ টে ইনফরমেশন, মানে ১ পেজ ২ পেজের ব্যাপার। বেশি কিছু পড়ার ব্যাপার নেই। কিন্তু গল্প মতো পড়তে আমাদের খুব ভালো লাগবে। প্রাক ঐতিহাসিক যুগ, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলি প্রস্তর যুগ। প্রস্তর যুগ কেন? কারণ এই সময় মানুষেরা পাথরের ব্যবহার করত। কোন রকমের সভ্য মানুষ ছিল না। পাথরের ব্যবহার করত, আগুনের ব্যবহার জানতো না। পরে তারা আগুনের ব্যবহার শেখে, চাষবাস শেখে, সমস্ত কাজকর্ম তারা শেখে। সেটাকে বলে প্রস্তর যুগ। তখন মানুষ আস্তে, আস্তে মানে কোন রকম সভ্য হওয়া শুরু করেছে। সেটাকে আমরা প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ আমরা বলে থাকি। এরপরে মানুষ যখন আস্তে, আস্তে আগুনের ব্যবহার শিখলো, তারপর তার সাথে, সাথে চাষবাস করা শিখলো, তখন মানুষ আস্তে, আস্তে নগরায়ন করা শুরু করলো। মানে টাউন, মানে মানে যাকে বলা হয় শহর গড়া শুরু করলো। এবং শহর গড়ার মধ্যে ১ম তারা গুরুত্বপূর্ণ একটা মানে সভ্যতা তৈরি করলো, যেটাকে সবচেয়ে প্রাচীন সভ্যতা বলা হয়ে থাকে, যেটা তারা প্রতিষ্ঠা করলো। বলতে পারবে কেউ? সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ভারতের কোনটা? সেটা হচ্ছে সিন্ধু। না, মেহেরগড় সিন্ধু সভ্যতা। সভ্যতা। মেহেরগড় না, সভ্যতা। মেসোপটেমিয়ার। ভারতের কথা বলছি বাবা। মেহেরগড়। মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? আমরা ব্রিটেন মেহেরগড় মানে সভ্যতা। বাইরের ইতিহাসের কথা আলোচনা করছি না, আমরা ভারতের কথা বলছি। ঠিক আছে? মেসোপটেমিয়া বলেছো, অসুবিধা নেই। আমি তার সম্পর্কে আমি পরে আলোচনা করব যে মেসোপটেমিয়া সভ্যতা কিভাবে গুরুত্বপূর্ণ বা তার জায়গায় কি হলো। তো এখান থেকে তৈরি হলো ১ম প্রাচীনতম সভ্যতা, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মানুষ কি করলো? মেহেরগড় সভ্যতার মাধ্যমে নগরায়ন করা শুরু করলো। এরপর এই মেহেরগড় সভ্যতা আস্তে, আস্তে পরিপূর্ণ হলো, আরো বেশি বড় হলো, তৈরি করলো আমাদের সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে ১ম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু মেহেরগড় সভ্যতারই একটা পরিপূর্ণ রূপ। এবং এটাও ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা, মানে টাউন বা শহরকে কেন্দ্র করে গঠিত হলো সিন্ধু সভ্যতা। এটা মেহেরগড় সভ্যতার পরিপূর্ণ রূপ। তাহলে মানুষরা সেখানে কি করলো? প্রথমবার ধাতুর ব্যবহার শিখলো। ধাতু হিসেবে প্রথম তারা তামাকে ব্যবহার করতে শিখলো। তামা তাদের প্রথম ধাতু, সেই প্রথম ধাতু তারা ব্যবহার করতে শেখে। ঠিক আছে? এরপর তামার সাথে তারা টিন মিশে ব্রোঞ্জ তৈরি করে। কিন্তু এই সিন্ধু সভ্যতার মানুষেরা, এরা কিন্তু কোনো লড়াই বা কোনো যে সাম্রাজ্য তৈরি করব, এত বড় এম্পায়ার তৈরি করব, এরকম ব্যাপার নয়। এই ব্যবসা বাণিজ্য করব, একে অপরের সঙ্গে সুখ সমৃদ্ধিতে থাকবো, এইভাবেই কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা বসবাস করতো। ঠিক আছে? এরপর কি হলো? সিন্ধু সভ্যতা তো ভালোভাবে চলছিল। এরপর হঠাৎ করে প্রকৃতিতে পরিবর্তন দেখা দিল। নদী গতিপথ পরিবর্তন করলো। এর ফলে কি হলো? প্রচুর যেসব জায়গাপত্র রয়েছে, সেগুলো আস্তে, আস্তে শুকিয়ে যেতে শুরু করলো। এবং শুকিয়ে যাওয়ার ফলে মানুষকে কি করলো? যেই অঞ্চলে তাদের সভ্যতা ছিল, সেই জায়গা থেকে সরে এসে তারা গ্রামকে কেন্দ্র করে বৈদিক সভ্যতা শুরু করলো। ছোটখাটো আরো যেসব নদী রয়েছে, ১ম এ তারা সিন্ধু নদীকে কেন্দ্র করে থাকতো। এরপর তারা এগিয়ে এসে অন্যান্য অঞ্চল, বিশেষ করে গঙ্গা নদী এবং তার যে ট্রিবিউটারি রয়েছে, সেগুলোর চারিদিকে তারা মানে সভ্যতা বিস্তার করা শুরু করলো। তো সেখান থেকে ফাউন্ডেশন হলো আমাদের বৈদিক সভ্যতা। যেটা কিন্তু আর শহর কেন্দ্রিক সভ্যতা হলো না, যেটা হলো একটা গ্রামীণ সভ্যতা। এবার এই সভ্যতায় মানুষ ১ম কি করলো? বই লেখা শুরু করলো। মানে ১ম এ লিখতো না, ১ম এ মুখে, মুখে মনে রাখতো। পরে এগুলোকে সংকলন করা হয়। এভাবে তৈরি হলো পৃথিবীর ১ম বই, সেটা হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে? পরবর্তীকালে বৈদিক সভ্যতার শেষের দিকে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আরো একাধিক বেদ তৈরি হলো। তারপরে আমাদের হচ্ছে পুরাণ লেখা শুরু হলো, স্মৃতি সাহিত্য লেখা শুরু হলো, প্রচুর কিছু লেখা শুরু হলো, যেগুলোকে আমরা বৈদিক সাহিত্য বলছি। তাহলে এখান থেকে মানুষ কি করলো? ১ম বার শিক্ষিত হলো, পড়াশুনো জানলো এবং তার সাথে, সাথে সমাজে অগ্রগতি হলো। কিন্তু বৈদিক সভ্যতার শেষের দিকে কি হলো? যে তোমার যে পুরোহিত যারা রয়েছে, যারা প্রিস্ট ছিল, পুরোহিত, তারা কি করলো? শক্তিশালী হতে শুরু করলো। তারা কি করলো? সাম্রাজ্যকে কন্ট্রোল করা শুরু করলো। এবং সেখান থেকে যেসব বৈদিক সভ্যতাতে আমরা পাবো বিভিন্ন যুদ্ধ হতো। বৈদিক সভ্যতায় বিভিন্ন গোত্রের আমরা মানে কনসেপ্ট পাবো। বিভিন্ন ট্রাইব বা গোষ্ঠী যারা রয়েছে, তারা কি করতো? একে অপরের সাথে লড়াই করতো। এবং এই লড়াই করতে, করতে এদের মধ্যে একজন দলনেতা হতো, যে কি করতো? সেই গোত্র বা সেই ট্রাইবটাকে পরিচালনা করতো। যাকে বলে সেনাপতিত্ব করতো। রাজা কিন্তু নয়। ট্রাইবের একজন লিডার। বিভিন্ন ছোটখাটো দেখবে পাড়ায় একজন মোড়ল টাইপের থাকে, পাওয়ারফুল লোক থাকে, সেরকম করতো।
বৈদিক সভ্যতার শেষের দিকে কি হলো, এই ট্রাইব থেকেই তারা নিজেদেরকে রাজা বলে ডিক্লেয়ার করলো, এবং রাজা ডিক্লেয়ার করতে পুরোহিতরা বললো যে দেখো, রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তো সেই জন্য রাজাকে তোমরা ট্যাক্স দেবে, রাজা তোমাদের রক্ষা করবে। সেই থেকে এই যে রাজা, রাজাকে দেবতা বা গড হিসেবে একটা চিন্তা ভাবনা করা শুরু হলো, যে রাজা সবাইকে প্রোটেক্ট করে, যে রাজা হচ্ছে গড প্রোটেক্টর। তো এখান থেকে তৈরি হলো প্রথম সাম্রাজ্যের ধারণা। এর আগে পর্যন্ত কোনো কিন্তু এম্পায়ার বা সাম্রাজ্য গঠন হয়নি। এখান থেকে তৈরি হলো প্রথম কনসেপ্ট অফ এম্পায়ার, সাম্রাজ্যের প্রথম ধারণা তৈরি হলো। তো এই যে অঞ্চলগুলো, গোত্রগুলো ছিল, তারা কি করলো, ছোট ছোট গোত্রকে হারালো, হারিয়ে বিভিন্ন রকমের জনপদ গঠন করলো। তো প্রাচীন ভারতে প্রথমের দিকে এরকম 16টা শক্তিশালী জনপদের আমরা উল্লেখ পাই, যাদেরকে একসাথে আমরা বলি মহাজনপদ। মানে যেহেতু বড় জনপদ, জনপদ যখন বড় হয়ে যায় তখন সেটাকে মহাজনপদ বলা হয়। সেরকম আমরা 16টা মহাজনপদের আমরা নাম পাই। কাশী, কোশল, ব্রিজি, মল্ল, কম্বোজ, গান্ধার, এরকম প্রচুর মহাজনপদের আমরা নাম পাই। তো সেই মহাজন পদগুলো কি কি করতো, প্রত্যেকের মধ্যে একটা সবসময় কন্টিনিউয়েশন স্ট্রাগল চলতো, এ তার সাথে লড়াই করছে, সে তার সাথে লড়াই করছে, এইভাবে তারা কি করতো, তাদের জীবনযাপন করতো। তো তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজন পদ সেটা এলো মগধ। মগধ মহাজন পদ কি হলো, সে সবচেয়ে শক্তিশালী ছিল, তার কারণ তার ন্যাচারাল বাউন্ডারি ছিল, যে কেউ তাকে আক্রমণ করে পরাজিত করতে পারতো না। প্লাস তার কাছে মগধ প্রথম লোহার আবিষ্কার করলো, আয়রন, যে প্রথম যে লোহার আবিষ্কার, আয়রন কিন্তু এই মগধ এম্পায়ারে হয়েছিল, বা প্রাচীন বৈদিক পরবর্তী বৈদিক যুগে মানুষ লোহার ব্যবহার শিকার, মগধ সেই লোহাকে ব্যবহার করে প্রচুর অস্ত্র বানাতে শুরু করলো, এবং অস্ত্রের মাধ্যমে সব মহাজন পদের উপরে তারা তাদের হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা শুরু করলো। তাহলে এখান থেকে সাম্রাজ্যের কনসেপ্ট আসে, এবং মগধে তৈরি হয় পৃথিবীর বলো, ভারতের বলো, প্রথম রাজধানী বা ক্যাপিটাল, যেটা হচ্ছে রাজগৃহ। আছে, তাহলে প্রথম তারা ক্যাপিটাল ফরমেশন করলো রাজগৃহতে। তো এই রাজগৃহ থেকে প্রত্যেকে কনসেপ্টটা আছে যে রাজার একটা রাজগৃহ মানে ক্যাপিটাল থাকবে, রাজধানী থাকবে, সেই রাজধানীতে রাজা থাকবে, সেখান থেকে সে শাসন করবে। এই কনসেপ্টটা মগধ এলো এবং সবাইকে পরাজিত করে মগধ পাওয়ারফুল হলো। তো এখান থেকে সাম্রাজ্যের ধারণা কনসেপ্ট এলো মানুষের মধ্যে, যে হ্যাঁ, এরকম একটা সাম্রাজ্য গঠন হয়, এবং এই সাম্রাজ্যের মাধ্যমে কি হবে, শাসন ব্যবস্থা করলে সাধারণ মানুষ ভালো থাকবে। তো এই মগধে পরপর বিভিন্ন শক্তিশালী রাজ্য রাজত্ব করতে থাকে। প্রথমে আসে হর্ষঙ্ক ডাইনেস্টি, যেখান থেকে আমরা বিম্বিসারের কথা পড়বো, যেখান থেকে আমরা তারপর অজাতশত্রুর কথা পড়বো। তারপরে হর্ষঙ্ক ডাইনেস্টির পরে আসে শিশুনাগ ডাইনেস্টি। তারপর শেষে, এরা প্রত্যেকে ক্ষত্রিয় ছিল, এবার আসে এখান থেকে সবার শেষে আছে নন্দ ডাইনেস্টি, যার শেষ রাজা ছিল ধননন্দ। ঠিক আছে, তো এরা কি করলো, আস্তে আস্তে মগধ কি হলো, পাওয়ারফুল হলো, এবং মগধ এম্পায়ার সম্পর্কে আমরা আলোচনা করব। মগধ বলতে আজকের দিনে কোথায়, এটা আজকের দিনে বিহারে অবস্থিত। বিহারকে কেন্দ্র করে মগধা এম্পায়ার প্রথম এস্টাবলিশ হলো। এবার যখন আমরা এই ষোড়শ মহাজন পদ পড়বো, সেই ষোড়শ মহাজন পদের সময়ে আমরা একটা জায়গা পড়বো, একটা জায়গা আমাদের জানতে হবে, যে এই বৈদিক সভ্যতার সময় পুরোহিতরা এত পরিমাণে যাকে বলা হয় করাপশন করতে শুরু করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, সেই কারণে এখান থেকেই মহাজন পদের প্যারালাল সময়ে তৈরি হয় বিভিন্ন আমাদের ধর্ম, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্ম তৈরি হয়। তো এখান থেকে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে জানবো, গৌতম বুদ্ধ মহাবীর সম্পর্কে জানবো, এবং দেখবো এই গৌতম বুদ্ধ মহাবীর এই মগধ মহাজন পদে কিভাবে তাদের প্রভাব রয়েছে, এই মগধ হর্ষঙ্ক ডাইনেস্টিতে মহাবীর এবং গৌতম বুদ্ধের কিভাবে প্রভাব ছিল, সব আমরা আলোচনা করবো। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের সাম্রাজ্য চলছে। তো মানে আমাদের বিহারকে কেন্দ্র করে আমাদের প্রথম মগধা এম্পায়ার তৈরি হলো। এরপর এন্ট্রি হবে আমাদের প্রথম হিরো, তিনি হচ্ছেন কে, চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, তো চাণক্য তিনি কে ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন, একজন টিচার ছিলেন, তক্ষশিলা বলে সেই সময় আজকের দিনে পাকিস্তানে রয়েছে, যে তক্ষশিলার তিনি একজন শিক্ষক ছিলেন। তো তার প্রথম থেকে ফোকাস ছিল, তিনি জানতেন যে ভারতকে প্রোটেক্ট করা দরকার। কেন? কারণ বাইরে থেকে এই মহাজন পদ, যে মগধ এম্পায়ার বা ভারতে তখন অ্যাটাক করার জন্য যে ষোড়শ মহাজন পদ যখন ছিল, এই যে মগধ এম্পায়ার, এই বাইরে মানে ভারতে আক্রমণ করতে আসছিল কারা, বাইরের দেশের লোকেরা। তার মধ্যে গুরুত্বপূর্ণ কে, সেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার কি করছিল, ভারত আক্রমণ করছিল। এই আলেকজান্ডার কে ছিল, গ্রিসের একজন রাজা ছিল।
ঠিক আছে? ম্যাসিডোনিয়া বা গ্রিসের রাজা ছিল আলেকজান্ডার। তো আলেকজান্ডার ভারত আক্রমণ করছিল। ভারতের দিকে অগ্রসর হচ্ছিল। তো সেটা চাণক্য দেখলো যে যদি আলেকজান্ডার ভারত আক্রমণ করে, তাহলে সেখানে তো সমস্যা তৈরি হয়ে যাবে। তারা এম্পায়ার দখল করে নেবে, সবাইকে বন্দী বানিয়ে নেবে। সেই কারণে চাণক্য কি করলো, যে শক্তিশালী রাজা যে ধননন্দ সেই সময় ছিল, তাকে বলল যে আপনার উচিত নিজেদের মধ্যে লড়াই না করে আলেকজান্ডার বা সিকান্দারকে কিভাবে আটকানো যায় আপনি এটা দেখুন। তো সেখানে ধননন্দ বলল, আমি এত শক্তিশালী, আমাকে কে হারাবে? ফলে চাণক্যকে অপমান করে তার দরবার থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার সাথে সাথে চাণক্য কি করলো, বলল যে যতদিন না আমি তোমার বংশকে ধ্বংস করছি, ততদিন আমি তার চুলের যে শিখা রয়েছে সেটা বাঁধবে না। তো সেখান থেকে চাণক্য তৈরি করলেন কাকে? বানালেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। ঠিক আছে? আমরা বিস্তারিত আলোচনা পরে হবে, আমি গল্প তোমাদের বলে দিচ্ছি। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি তৈরি করলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য মিলে ধননন্দকে পরাজিত করলো এবং ভারতে তৈরি হলো প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য, যেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। তাহলে গঠন হলো ভারতে মৌর্যান এম্পায়ার, যেটা সবচেয়ে বড় সাম্রাজ্য, যেটাকে বলা হয় অখণ্ড ভারতের সাম্রাজ্য। অখণ্ড ভারত মানে আজকের দিনে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে থাইল্যান্ড, কম্বোডিয়া, ঠিক আছে, শুরু করে প্রচুর বিশাল একটা এম্পায়ার তৈরি করলো এবং চাণক্য হয়ে গেল প্রধানমন্ত্রী। তার প্রথম থেকে উদ্দেশ্য এটাই ছিল, ভারতে একটা স্টেবল সরকার তৈরি করা। মানে এরকম নয় যে আবার কে দুদিন পরে আসবে, সেরকম নয়। একটা স্টেবল একটা গভর্নমেন্ট, একটা সিস্টেম তৈরি করা। এর আগে পর্যন্ত যত ব্যবসা বাণিজ্য চলতো সব কি হতো, বিনিময় প্রথার মাধ্যমে হতো। যে বিনিময় প্রথা, এই যে সিন্ধু সভ্যতা থেকে বৈদিক সভ্যতায় সব হতো বিনিময় প্রথা। বিনিময় প্রথায় মানে আজকে তোমার বাড়িতে মাংস হয়েছে, পাশের বাড়িতে তুমি মাংস দিয়ে এলে, দিয়ে সেই বাটিটা যে দিয়ে এলে পরের দিন তোমাকে সে আবার ধরো বিরিয়ানি করে তোমাকে দিয়ে গেল। তাহলে এইগুলো বিনিময় প্রথা হয়। ঠিক আছে? এখনো দেখবে আমাদের বাড়িতে কেউ কিছু দিলে, আগে কি হতো, চাল দিলে চালের পরিবর্তে তুমি গম পেতে বা সবজি পেতে। আগে বিনিময় প্রথা হতো, কোনো কয়েনের ব্যাপার ছিল না, টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না। চাণক্য প্রথম বুঝলেন, এটা ফিল করেছিলেন যে এরকম ভাবে চললে তো কোনো কিছু ব্যবসা প্রোগ্রেস করবে না, বা কোনো জিনিস, কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে যায়, যেমন ধরো ডিম, কিন্তু চাল অনেকদিন পড়ে থাকে, পটারি বা জিনিসপত্র সেগুলো অনেকদিন পড়ে থাকে। ফলে কোন জিনিসের মূল্য কতটা হবে সেটা তো বের করা খুব সম্ভব না, প্লাস এই মূল্যটাকে কেউ স্টোর করে রাখতে পারছে না, সঞ্চয় করতে পারছে না। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য চাণক্য প্রথমবার কয়েন ব্যবস্থা করেন, যে টাকা পয়সার যে দরকার, প্রথমবার কয়েন ইস্যু হয়। তাহলে ভারতে পৃথিবীকে প্রথম টাকা বা কনসেপ্ট, যে কয়েন বা এই যে টাকার মানে যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা কে দিয়েছিল, চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তিনি সাম্রাজ্যকে ভীষণভাবে এস্টাবলিশ করলেন, বিভিন্নভাবে আইসোলেটেড করলেন, করে একটা বড় সিস্টেম তৈরি করলেন ভারতের জন্য। তো এরপরে চন্দ্রগুপ্ত মৌর্য তিনিও বহু জায়গা দখল করলেন, দখল করার পরে মৌর্য সাম্রাজ্য শক্তিশালী হলো। তারপর মৌর্য সাম্রাজ্যে তারপরে মানে আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, তার পুত্র এলেন, তিনি হচ্ছেন মহারাজা বিন্দুসার। তিনি আরো পাওয়ারফুল রাজা ছিলেন, তিনি আরো সাম্রাজ্য দখল করলেন এবং তারপরে তার ছেলে এলো সম্রাট অশোক। তো সম্রাট অশোক আসার পরে আমাদের ভারতে একটা অন্য রকমের পরিবর্তন হলো। এতদিন সব মানুষ এটাই ভাবতো যে যুদ্ধের মাধ্যমে, কিন্তু অশোক প্রথমবার কলিঙ্গ যুদ্ধ করার পরে একটা ফিল করলেন যে যে এরকম যুদ্ধের মাধ্যমে আমরা বেশিক্ষণ স্টে করতে পারবো না। সেই জন্য অশোক কি করে, প্রথমবার যে একটা ধম্মের মাধ্যমে, তোমার তার যে ধম্মের মাধ্যমে তিনি ধর্মপ্রচার শুরু করেন। সেই থেকে অশোকের ধম্ম হয় এবং অশোক প্রথম রাজা ছিলেন। আমরা আজকের দিনে কি হই, মমতা ব্যানার্জি কিছু করুক না করুক, শিলালিপি আমরা ঠিক উন্মোচন করি, যে অশোক প্রথম রাজা ছিল যিনি তার কীর্তি শিলালিপিতে, বিভিন্ন পাথর বা পাথরে খোদাই করে রাখতেন। প্রথম রাজা যিনি শিলালিপিতে তার কীর্তি খোদাই করতেন, ফলে জানতে পারি যে ভদ্রলোক কিছু একটা করে গেছে। এবং অশোক একজন রাজা, প্রথম রাজা যিনি বৌদ্ধ ধর্মকে ভীষণভাবে জনপ্রিয় করেছেন। এর আগেও এই যে আমাদের হর্ষঙ্ক ডাইনেস্টির সময় আমরা অজাতশত্রু পাবো, তারপরে শিশুনাগ ডাইনেস্টির সময় আমরা কালাশককে পাবো। এরাও বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মকে একদম ম্যাসিভ জায়গায় নিয়ে গেছিল অশোক। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি একজন জৈন ধর্মকে পৃষ্ঠপোষক করেছিলেন। কিন্তু অশোকের কারণে বৌদ্ধ ধর্ম সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয় হলো, বিভিন্ন জায়গায় তিনি অ্যাম্বাসেডার, দূত পাঠাতেন, ফলে বৌদ্ধ ধর্ম ভীষণভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়লো। এবার যখন ছড়িয়ে পড়ছে, সেই কারণে এই জায়গাগুলোতে বিভিন্ন আরো বৌদ্ধিস্ট টেক্সট এরপর থেকে গঠন করা শুরু হয়। এই যে শিশুনাগের পর থেকে, অশোকের সময় থেকে প্রচুর বই লেখা শুরু হয়। তারপরে আমরা এই জন্য পাবো মাধ্যমিক সূত্র,
বৌদ্ধ ধর্মের ভাগ পাবো, এই যে ভাগগুলো বললাম সেগুলো সব এই পিরিয়ডে লেখা। আমি যখন বিস্তারিত পড়াবো তখন বুঝতে পারবে কার সময় কে ছিল, কার লেখা কি বই ছিল। ফলে দেখবে যখন পড়বে তখন নাগসেন কোথাকার লোক ছিল, অশ্বঘোষ কোথাকার লোক ছিল, যখন ক্লিয়ার হবে তখন জিনিসগুলো পুরো বইয়ের সাথে সাথে ইনফরমেশন মাথায় স্টে করলে মনে রাখতে পারবে। ঠিক আছে? তো অশোক করে, কিন্তু অশোকের এই যে বৌদ্ধ ধর্মের নীতির কারণে মৌর্য সাম্রাজ্য দুর্বল হয় এবং সেটা আস্তে আস্তে কিছুদিন পরে কোল্যাপস বা ধ্বংস হয়ে যায়, এবং তারপরে সেই জায়গায় আরো কিছু ডাইনেস্টি পরপর রাজত্ব করে, কিন্তু তারা বেশি দিন স্টে করতে পারে না, কেন? সেভাবে নেতৃত্ব ছিল না। যেমন মৌর্য সাম্রাজ্যের পরে ভারতে আসে শুঙ্গ ডাইনেস্টি, পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র শুঙ্গ পূর্ব, তারপরে কান্য ডাইনেস্টি হয়। এগুলো সব কিন্তু এই আমাদের কি বলে বিহারে, এই যে বিহারকে কেন্দ্র করে গঠন করা হয়েছিল। কিন্তু যেহেতু মৌর্য সাম্রাজ্য সর্বভারতীয় একটা সাম্রাজ্য ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে রিজিয়নাল হিসাবে শুঙ্গ কান্য ডাইনেস্টি শাসন করছিল, কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলেও তো যারা স্বাধীন হয়ে গেছে তারাও তো এতদিনে সাম্রাজ্যের ব্যাপারটা ফিল করে নিয়েছে। সেই জন্য অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে, আজকের দিনে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে গঠন হলো সাতবাহন ডাইনেস্টি, যেখানে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে পড়বো। তারপরে আমাদের আজকের দিনে উড়িষ্যাকে কেন্দ্র করে গঠন হলো চেদি ডাইনেস্টি। ঠিক আছে? তারপরে উত্তর ভারতে, নর্থ ইন্ডিয়ায়, মানে আমাদের উত্তর ভারতে বিশেষ করে আমাদের আফগানিস্তান, পাকিস্তান, এই অঞ্চলগুলোকে নিয়ে গঠিত হলো আমাদের কুষাণ ডাইনেস্টি। ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ডাইনেস্টি সব তৈরি হলো, সবাই কি হলো এইভাবে ছোটখাটো ভাবে ডাইনেস্টি গুলো পালন করতে শুরু করলো। এবং কুষাণ ডাইনেস্টির মধ্যে আমরা একজন বিখ্যাত শাসকের নাম পড়বো, কনিষ্ক, যিনি বৌদ্ধ ধর্মেরও চরম বড় পৃষ্ঠপোষকতা করেছেন। ইন্টারন্যাশনালি বৌদ্ধ ধর্মকে তিনিও বড় জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এই কনিষ্কেরই সভাকবি ছিল অশ্বঘোষ, যার লেখা বই ছিল বুদ্ধচরিত। ঠিক আছে? সেগুলো আমরা সব আস্তে আস্তে পড়বো এর মধ্যে। ঠিক আছে? আমি গল্পের মতো বলে দেবো, গল্পগুলো মনে রাখবে, ইনফরমেশন গুলো বইতে দেখবে, তাহলে দেখবে পড়াটা ভালো হবে। কিন্তু শুধু যদি পড়তে থাকো বই, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, গল্প মনে না থাকবে। তাহলে এইভাবে কি হলো, বিভিন্ন বিচ্ছিন্নতা ভাবে সমস্ত কাজকর্ম হতে থাকলো। তখন একজন সম্রাট এলো, যিনি ফিল করলেন যে এইভাবে ছোটখাটো সাম্রাজ্য হলে ভারত তো শক্তিশালী হবে না। সেই জন্য শ্রীগুপ্ত নামে একজন ব্যক্তি, তিনি কি করলেন, একটা ডাইনেস্টি স্থাপন করলেন, যেটা হলো গুপ্তা ডাইনেস্টি বা গুপ্ত সাম্রাজ্য তৈরি করে। এই গুপ্ত রাজারা ছিল কারা? এই যে কনিষ্কর যে কুষাণ এম্পায়ার ছিল, সেখানে একটা ব্যবস্থা ছিল যেটাকে বলা হয় সামন্ততন্ত্র, ফিউডালিজম বা সামন্ততন্ত্র বলা হতো, যেখানে কি হতো, এই সামন্তদের আন্ডারে প্রচুর জমি দেওয়া হতো, যে তারা সেই জমি চাষ করবে, সেই হিসাবে ট্যাক্স তারা রাজাকে প্রোভাইড করবে। তো এই সামন্ততন্ত্র ছিল, যখন কুষাণরা দুর্বল হলো তখন কি হলো, এই সামন্তরা শক্তিশালী হলো এবং গুপ্তরা, সেই সামন্তরাই ছিল কনিষ্কের, যারা কি করলো, গুপ্ত ডাইনেস্টি ফাউন্ডেশন করলো। শ্রীগুপ্ত, তারপরে ঘটোৎকচ গুপ্ত, এবং তারপরে একজন ব্যক্তি এলেন হিউজ পাওয়ারফুল, তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। তিনি কি করলেন, বিভিন্ন ব্যক্তিদের সাথে, বিভিন্ন পাওয়ারফুল যেসব রাজারা ছিল তাদের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস করলেন, বিয়ে করলেন। কুমারা দেবী বলে একজন ছিল লিচ্ছবি কন্যা, তার সাথে তিনি বিয়ে করেন এবং সেখান থেকে বড় একটা এম্পায়ার তৈরি করেন। তারপরে তাদের পুত্র আসে সমুদ্রগুপ্ত। ঠিক আছে? তার পুত্র আসে সমুদ্রগুপ্ত। সেই সমুদ্রগুপ্ত হলো ভারতের নেপোলিয়ান, তাকে বলা হয়ে থাকে। তিনি হিউজ বড় এম্পায়ার তৈরি করেছিলেন। উত্তর ভারতের 9 জন রাজাকে হারান, দক্ষিণ ভারতের 12 জন রাজাকে হারান। হিউজ পাওয়ারফুল ট্যালেন্টেড পার্সন ছিলেন সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তের পরে তারপরে তার পুত্র আসেন, তিনি আরো একজন শক্তিশালী পাওয়ারফুল রাজা, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। তো বিক্রমাদিত্য কি করেন, সিংহাসনে বসেন এবং সাম্রাজ্যকে আরো বেশি কনসলিডেটেড করেন, সর্বভারতীয় সাম্রাজ্য গঠন করেন এবং তার সাথে সাথে আরো হিউজ পাওয়ারফুল একটা এম্পায়ার তৈরি করেন। এরা প্রত্যেকে, গুপ্ত বংশের ক্ষেত্রে আমরা পড়বো, এরা প্রত্যেকে কিন্তু বৈষ্ণব ছিল। বৈষ্ণব মানে যারা আমরা আজকের দিনে বিষ্ণু ধর্মের যারা ফলোয়ার বৈষ্ণব হয়, প্রত্যেকে কিন্তু বৈষ্ণব ছিলেন, কিন্তু ধর্ম মানে সব ধর্মের লোকেদের সহানুভূতির সাথে তারা দেখতো। তো এখান থেকে ভারতে কি হয়, আস্তে আস্তে আবার একটা সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে। কিন্তু শেষের দিকে ভারতকে আক্রমণ করে পরবর্তী যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরে কুমারগুপ্ত আসে, সে কুমারগুপ্তের সময় নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? আমরা পড়বো নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে। কিন্তু সবার শেষে আছে স্কন্দগুপ্ত বলে একজন রাজা। সেও খুব বীর ছিলেন, কিন্তু তখন ভারতের বাইরে থেকে একটা শক্তি, যাদের নাম ছিল হুন,
হুনরা কি করেছিল? ভারত আক্রমণ করেছিল। সেই হুন আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য প্রচন্ড বেশি দুর্বল হয়ে পড়ে এবং গুপ্ত সাম্রাজ্য ভেঙে যায়। এবং যখনই গুপ্ত সাম্রাজ্য ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সেখান থেকে আরো অনেক ছোট ছোট সাম্রাজ্য বিভিন্ন জায়গায় গঠন হলো। যেমন গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে পশ্চিম ভারতে তৈরি হলো, পূর্ব ভারতে পশ্চিম ভারতে চালুক্য বংশ। তারপর আমার হচ্ছে বিভিন্ন দক্ষিণ ভারতে তৈরি হলো পল্লব ডাইনেস্টি। দক্ষিণ ভারতে শুরু হলো পল্লব ডাইনেস্টি। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে আবার উত্তর ভারতে তৈরি হলো হর্ষবর্ধন, হর্ষবর্ধনের পুষ্যভূতি ডাইনেস্টি। বাংলায় তৈরি হয়ে গেল শশাঙ্ক। ঠিক আছে? এরা প্রত্যেকে কি হয়? একই কম বেশি কন্টেম্পোরারি শাসক। মানে চালুক্যর মধ্যে রাজা আসবে দ্বিতীয় পুলকেশী, তার সঙ্গে হর্ষবর্ধনের লড়াই, হর্ষবর্ধনের সঙ্গে আবার শশাঙ্কের লড়াই, এই দ্বিতীয় পুলকেশীর সাথে আবার পল্লবরাজ নরসিংহ বর্মনের লড়াই। মানে এরা প্রত্যেকে একই সময়ের রাজা। আবার হর্ষবর্ধনের বন্ধু ছিল কামরূপ রাজ ভাস্কর বর্মন। ঠিক আছে? ফলে এরা সব একই ডাইনেস্টি, একই সময়ের শাসক ছিল। আমরা এগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে? অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাস এই জায়গাটা পড়তে গেলে মাথা সবচেয়ে বেশি গুলিয়ে যায়। মনে হয় কে কোথায় ছিল, কে ছিল। কিন্তু এরা সব একই কন্টেম্পোরারি, কিন্তু বিভিন্ন অঞ্চলে। ঠিক আছে? আমি সেভাবে বুঝিয়ে দেবো, পড়তে গেলে দেখবে সুবিধে পাবে। এরপরে একটা ডাইনেস্টি বহুদিন ধরেই ছিল, কিন্তু কারোর নজরে পড়ছিল না। কিছু সময় থাকে দেখবে কেউ সারা জীবন কষ্ট করে আসছে, কারোর নজরে নেই, কিন্তু হঠাৎ করে সে পাওয়ারফুল হয়ে যায়। সে হচ্ছে চোল ডাইনেস্টি। চোল বংশ কিন্তু বহুদিনের পুরনো একটা ডাইনেস্টি, বহু বছর ধরে সার্ভাইভ করেছে, কিন্তু খুব বেশি পাওয়ারফুল রাজারা কিন্তু সেভাবে হয়নি। এই বংশগুলো কি হয়, আস্তে আস্তে চোল ডাইনেস্টি পাওয়ারফুল হলো কখন? এই যে বাকি যে চালুক্য রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, এই চালুক্য রাজাদেরকে পুরো দখল করে নিল কে? পল্লব। পল্লব গিয়ে চালুক্যদের পুরো উড়িয়ে দিল। এবার এই যে পল্লবরা, তারাও কিছুদিন পরে দুর্বল হয়ে গেল। হর্ষবর্ধন কি করলো? শশাঙ্ককে খেয়ে নিল। ফলে হর্ষবর্ধন পাওয়ারফুল হলো, কিছুদিন পরে হর্ষবর্ধনও পরে দুর্বল হয়ে গেল। ফলে চালুক্যরা যখন আস্তে আস্তে একটু লো অবস্থায় ছিল, যে বিভিন্ন জায়গায় হেরে যাওয়ার জন্য পল্লবদের কাছে, এই চোল রাজারা কি হয়? চালুক্যদের সঙ্গে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস করে, বিয়ে হয়ে যায় চোল আর চালুক্যদের মধ্যে। দিয়ে সেখান থেকে চোল চালুক্য ডাইনেস্টি শুরু হয়। মানে এখান থেকে চোল চালুক্য বংশের মধ্যে আস্তে আস্তে কি করে, তারা নিজেদেরকে সার্ভাইভ করে বংশধর হিসাবে। ফলে আর কোনো রিজিয়নাল কোন রকম, মানে কোন রকমের বড় জায়গা কিন্তু থাকলো না। এই রকম অবস্থা যখন চলছে, এরপরে বাংলাতে আবার শশাঙ্ক চলে যাওয়ার পরে বাংলাতে পাল বংশ শাসন করে, সেন বংশ শাসন করে। এদের চোলরা কি করে? সবাইকে আস্তে আস্তে পরাজিত করা শুরু করে। উড়িষ্যায় গঙ্গ ডাইনেস্টি শাসন করে। ঠিক আছে? ফলে সমস্তদেরকে কিন্তু চোলরা পরাজিত করে আস্তে আস্তে ভীষণ পাওয়ারফুল হওয়া শুরু করে। এরপর যখন ভারতে এই যে সেন ডাইনেস্টি ছিল, পাল বংশ ছিল, তারপরে সেন বংশ ছিল, সেনদের শেষ রাজার নাম ছিল লক্ষণ সেন। ঠিক আছে? লক্ষণ সেন ছিল। সেই লক্ষণ সেন যখন রাজত্ব করে, তখন আরবরা অলরেডি ভারতে আক্রমণ করা শুরু করে দিয়েছিল। বাইরে থেকে যারা আরবরা ছিল, মুসলিম যে ইনভেটাররা ছিল, তারা কি করতো? ভারতকে অলরেডি অনেকদিন থেকেই টুকটাক করে আক্রমণ করছিল। তো আক্রমণ করার পরে আক্রমণ করছিল, কিন্তু ভারতকে পশ্চিম দিক থেকে রক্ষা করে রেখেছিল কারা? রাজপুতরা রক্ষা করে রেখেছিল। রাজপুতরা ভারতের, মানে এই যে যারা মুসলিম ইনভেটার ছিল, তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এই রাজপুত কারা ছিল? হঠাৎ করে রাজপুতরা কি হঠাৎ করে পৌঁছে গেল? একদম না। এই যে চালুক্যরা ছিল, ঠিক আছে, এই যে চালুক্যরা ছিল, চালুক্যদের সঙ্গে, সরি, এই যে চালুক্য রাজারা ছিল, চালুক্য, এবং তার সাথে সাথে এই যে ভারতে হুনরা আক্রমণ করেছিল, তাদের কিছু ছিল যে চালুক্য এবং হুনদের, এবং তার সাথে সাথে ভারতে প্রতিহার রাজারা ছিল। প্রতিহার, পাল প্রতিহার, রাষ্ট্রকূট, এখানে সরি একটা ডাইনেস্টি ছাড়া হয়ে গেছে। রাষ্ট্রকূট বলে দক্ষিণ ভারতের একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল। প্রতিহার বলে পশ্চিম ভারতের একজন ছিল সাম্রাজ্য। তো এই চালুক্য, হুন এবং প্রতিহার, এদের মিলিত ডাইনেস্টি হিসেবে, মানে মিলিত তাদের বংশধর হিসেবে ভারতে রাজপুতদের উদ্ভব হয়। সেই রাজপুতরা কি করেছিল? আরব ইনভেটাররা যখন আক্রমণ করছিল, তারা তাদেরকে বারবার আটকে দিচ্ছিল, যাতে তারা ভারতে আসতে না পারে। এরকম প্রায় 500 বছর ধরে তারা তাদেরকে আটকে রেখেছিল। কিন্তু ফাইনালি ভারতে সমস্ত বাধা আটকে গেল একজন রাজার ভুলের জন্য, এবং সে, তার জন্য তাকে মাসুল দিতে হলো। সে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে? নাম হয়তো শুনেছো, পৃথ্বীরাজ চৌহান।
তো পৃথ্বীরাজ চৌহান খুব বীর রাজা ছিলেন, কিন্তু কি একটু বেশি যাকে বলা হয় অনেস্ট লোক ছিলেন। তো অনেস্ট লোক থাকার কারণে পৃথ্বীরাজ চৌহানকে আরব ইনভেডার আক্রমণ করেছিল, তার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক, সরি আরে নামটা মোহাম্মদ ঘোরি, সরি মোহাম্মদ ঘোরি। ঠিক আছে, মোহাম্মদ ঘোরি কি করেছিল, ভারত আক্রমণ করেছিল, পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেছিল। পৃথ্বীরাজ চৌহান তাকে অনেকবার হারিয়েছে, কিন্তু তারপরে বারবার তাকে ছেড়ে দিয়েছে। সেই জন্য মোহাম্মদ ঘোরি তাকে বারবার বলছে আমাকে কিন্তু ছাড়িস না, কারণ একদিন যদি আমি জিতি তাহলে কিন্তু আমি ছাড়বো না। সোজা কথা, পৃথ্বীরাজ চৌহান বলছে ঠিক আছে তুই কোনোদিন জিততেই পারবি না। এই জন্য পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরির মধ্যে অনেক যুদ্ধ হয়। তার মধ্যে একবার তরাইন বলে একটা জায়গায় যুদ্ধ হয়, তরাইনের প্রথম যুদ্ধ, ফার্স্ট ব্যাটল অফ তরাইন 1191-তে হয়। পৃথ্বীরাজ চৌহান জিতে যায়, মোহাম্মদ ঘোরি পালিয়ে যায়। তরাইনের সেকেন্ড ওয়ার 1192 পরের বছরই হয়, কিন্তু এইবারে আর পৃথ্বীরাজ চৌহান জিততে পারলো না। কেন? কারণ পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই ছিল, তার নাম ছিল জয়চাঁদ। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানের যে শ্বশুর মশাই ছিল তার নাম ছিল জয়চাঁদ। সেই জয়চাঁদের হচ্ছে যে মেয়ে, তার নাম ছিল সংযুক্তা। ঠিক আছে, সেই সংযুক্তাকে কি করেছিল, পৃথ্বীরাজ চৌহান পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। এতে জয়চাঁদ খুব অপমানিত হয়, এবং অপমানিত হয়ে পৃথ্বীরাজ চৌহানকে মানে মানে তাকে একদম ক্ষতি করার চেষ্টা করে। এবার পৃথ্বীরাজ চৌহানের সাথে শুধুমাত্র যে জয়চাঁদের রাগ যে এই সংক্রান্ত ছিল সেরকম না, যে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে সেই কারণের জন্য নয়, কিন্তু জয়চাঁদ এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে রাইভালরি সম্পূর্ণ বংশগত প্রথম থেকে ছিল। জয়চাঁদ মনে করতো সে রাজপুতদের মধ্যে সেরা, পৃথ্বীরাজ চৌহান মনে করতো সে রাজপুতদের মধ্যে সেরা। মানে এটা একটা বংশ পরম্পরায় এদের মধ্যে একটা রাইভালরি চলে আসছে। কিন্তু জয়চাঁদের যে মানে কন্যা সংযুক্তা, সে পৃথ্বীরাজ চৌহানকে আবার পছন্দ করে, ভালোবাসে। পৃথ্বীরাজ চৌহানও যাই হোক তাকে পছন্দ করে, কি করেছে, পছন্দ করেছিল না, না হঠাৎ করে তার মানে জয়চাঁদকে অপমান করার জন্য করেছিল সেটা আলাদা কথা। যাই হোক, বিয়ে তো করলো। সেই জন্য জয়চাঁদ কি করে, পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য মোহাম্মদ ঘুরির সাথে ষড়যন্ত্র করে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। ফলে ভারতে প্রথমবার তৈরি হলো ইসলামিক শাসন, মুসলিম শাসনের প্রতিষ্ঠা হলো। এবং মুসলিম শাসনের প্রতিষ্ঠা করার জন্য এই যে মোহাম্মদ ঘোরি ভদ্রলোক ছিলেন, তিনি কি করলেন, ভারতে আরো অন্যান্য যে অঞ্চলগুলো ছিল, গুজরাট থেকে শুরু করে সব জায়গা দখল করে, এবং বিভিন্ন জায়গায় তার দাসদেরকে নিযুক্ত করলেন। যে তার মধ্যে ছিল কুতুবুদ্দিন আইবাক। ঠিক আছে, আইবাক তার একজন দাস ছিল। তারপরে হচ্ছে বখতিয়ার খিলজি খলজি একজন ছিল, নাসিরুদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইলদুজ, এরকম প্রচুর তার স্লেভ ছিল, যাদেরকে তিনি বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। তো সেই হিসাবে ঘড়ির নামেই শাসন ব্যবস্থা চলতো, এরা তার স্লেভ হিসেবে দায়িত্ব পালন করত। কিন্তু সময় এলো 1206, 1206, 1206 সময়ে এই মোহাম্মদ ঘড়ি মারা গেল। এবার দেখো, রাজা যেহেতু মারা গেছে, মানে তাদের যে মাস্টার্স মারা গেছে, ফলে তারা কি করবে, সবাই বলে বাবু আমি স্বাধীন। তো কুতুবুদ্দিন আইবাক তিনি কি করলেন, লাহোরকে কেন্দ্র করে তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যে আমি বাবু লাহোরকে কন্ট্রোল করব, যেহেতু আমি লাহোরে রয়েছি, লাহোরে আমার থাকবে। বখতিয়ার খিলজি তিনি বললেন, তখন বাংলাতে ছিলেন, তিনি বললেন আমি বেঙ্গল, বাংলা আমি শাসন করব। ভালো কথা। নাসিরুদ্দিন কুবাচা এরা কি করলো, যে মোহাম্মদ ঘুরির যে আসল জায়গা ছিল ঘুর প্রদেশ, ঠিক আছে, ঘুর মানে আজকের দিনে আফগানিস্তান, ঘুর প্রদেশে তাজউদ্দিন ইলদুজ আর নাসিরুদ্দিন কুবাচার মধ্যে একটা কনফ্লিক্ট, সেখান থেকে তারা কন্ট্রোল করা শুরু করলো। মানে প্রত্যেকে যে যার একটা অঞ্চল ধরে সাম্রাজ্য তৈরি করলো। এখান থেকে শুরু হলো ভারতের দিল্লি সালতানাত। তবে এই যে বখতিয়ার খিলজি, ঠিক আছে, এই যে খিলজি ছিলেন, তিনি বাংলাতে আলাদা করে খলজি ডাইনেস্টি স্থাপন করলেন, যেটা কিন্তু দিল্লি সালতানাতের বাইরে। এবার আমাদের যেটা করতে হয় সেটা এই আইবককে কেন্দ্র করে যে সাম্রাজ্যটা গঠিত হয়েছিল, সেটাকেই আমরা বলি দিল্লি সুলতানি। এবার বলবে স্যার আপনি তো বললেন লাহোর, তাহলে দিল্লি সুলতানি কেন হলো? দিল্লি সুলতানি হওয়ার কারণ, আইবক তো লাহোরকে কেন্দ্র করে তার সাম্রাজ্য তৈরি করেছিল, কিন্তু এরপরে কুতুবুদ্দিন আইবকের যে জামাই ছিল তার নাম ছিল ইলতুৎমিশ। ঠিক আছে, খুব পাওয়ারফুল রাজা ছিল ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ কি করে, দিল্লিকে তার ক্যাপিটাল বানান। ঠিক আছে, দিল্লিকে ক্যাপিটাল বানিয়ে তিনি দিল্লি সুলতানি স্থাপন করেন, এবং ভীষণ পাওয়ারফুল একটা ভারতের দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হয়। তার মানে এখান থেকে আমরা দিল্লি সালতানাত থেকে আমরা মধ্যযুগের সূচনা বলে থাকি। ওই জন্য দেখো আমরা এতটা আগে যে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রাচীন ভারত আলোচনা করলাম, তারপরে আমরা এত দূর এখানে এলাম, মধ্যযুগের ভারতের সূচনা আমরা করলাম। তাহলে গল্পটা ভালো লাগছে না গল্প ভালো লাগছে না? গল্প শুনছো না ঘুমিয়ে টুমিয়ে গেছো?
হ্যাঁ, না স্যার শুনছি। কারণ এই গল্পটা যদি মাথায় না থাকে, আমি যদি এমনি পড়াতে শুরু করি, তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবে সব মাথা থেকে আউট হয়ে গেছে। এই জন্য যখন মনে হবে ইতিহাসে একটু গন্ডগোল হচ্ছে, আমার এই গল্পটা একবার চালিয়ে শুনে নেবে, পুরোটা রেকর্ডিং থাকবে, শুনে নেবে, তাহলে বুঝতে পারবে যে ইতিহাস কোন ঘটনার পরে কোনটা হয়েছে। নাহলে কিন্তু কিছুই খুঁজে পাবে না, যে এটা পড়ছি, ব্যাস সব শেষ হয়ে যাবে। ঠিক আছে? ফলে এই সিকোয়েন্স ওয়াইজ হিস্ট্রি মনে রাখবে, তাহলে দেখবে পড়তে গেলে সুবিধা হবে কোন ঘটনার পরে কোনটা হয়েছে। যখনই ডাউট হবে এই ভিডিওটা দেখে নেবে। Okay? তাহলে ইলতুৎমিশ কি করলো? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করলো। তারপরে ইলতুৎমিশের যে কন্যা ছিল সুলতানা রাজিয়া, তিনি তো তোমার হচ্ছে সাম্রাজ্য আরো এগিয়ে নিয়ে গেলেন। তারপরে গিয়াসউদ্দিন বালবান, তিনি সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে গেলেন। এগুলো দিল্লি সুলতানির মধ্যে প্রথম যে ডাইনেস্টি, সেটা হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। কারণ এই যে প্রত্যেক যে রাজা ছিল তারা প্রত্যেকে দাস ছিল। যেমন কুতুবুদ্দিন ऐबक, তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। আর ইলতুৎমিশ কুতুবুদ্দিন ऐबकेর দাস ছিলেন। রাজিয়াই একমাত্র তার মেয়ে ছিল যে দাস ছিল না, গিয়াসউদ্দিন বালবান, ইনিও আবার ইলতুৎমিশের দাস ছিলেন। ফলে প্রত্যেকে কিন্তু তার দাস হিসেবে রাজত্ব করেছিল বলে এটাকে স্লেভ ডাইনেস্টি বলা হয়ে থাকে। এরপর দাস বংশের পরে একজন বিখ্যাত শাসক রাজা, তিনি হচ্ছেন সেই সময় বিভিন্ন সীমান্তকে প্রোটেক্ট করতেন, তার নাম ছিল জালালউদ্দিন খলজি। ঠিক আছে? এই বখতিয়ার খিলজি আলাদা, জালালউদ্দিন খলজি আলাদা। তো জালালউদ্দিন খলজি কি করেন? দাস বংশের যে শেষ রাজা কায়কোবাদ কায়ারমুস আমরা পড়বো, সে কায়কোবাদ কায়ারমুস তাদেরকে হত্যা করে তিনি কি করলেন? খলজি ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন। এবার খলজিদের মধ্যে তারপরে আলাউদ্দিন খিলজি, তিনি হচ্ছেন সাম্রাজ্য বিস্তার করেন, তার বড় এক্সপ্যানশন পলিসি আছে, আমরা পড়বো। তাকে দিল্লি সুলতানিতের দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, কারণ তিনি দক্ষিণ ভারত আক্রমণ করেছেন, তার সম্পর্কে আমরা পড়বো। আলাউদ্দিন খিলজি পাওয়ারফুল ছিলেন তার সময়ে, আমাদের যে লড়াই হয়েছিল বিভিন্ন জায়গা অঞ্চল তিনি দখল করেছিলেন। ভারতের দক্ষিণ ভারত পর্যন্ত দিল্লি সালতানাত এক্সপ্যান্ড করেছিল। প্রাথমিক অবস্থায় উত্তর ভারত ছিল, কিন্তু তিনি পাওয়ারফুল আরো দক্ষিণ ভারতে নিয়ে যান। তারপরে আলাউদ্দিন খিলজির পরে ভারতে আবার সাম্রাজ্য আছে। তারপরে তুগলক ডাইনেস্টি প্রতিষ্ঠা হয়, গিয়াসুদ্দিন তুগলক ফাউন্ডেশন করেন। তারপরে মোহাম্মদ বিন তুগলক আসেন, ফিরোজ শাহ তুগলক আসেন, তুগলক ডাইনেস্টি শাসন করে। তারপরে সৈয়দ ডাইনেস্টি শাসন করে, তুগলকদের পতনের পরে সৈয়দ ডাইনেস্টি শাসন করেন, এবং সৈয়দদের পরে আসে ভারতে লোধি ডাইনেস্টি, বহলুল লোধি, সিকান্দার লোধি, এবং লোধি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোধি। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। কোনটা বাবা? কোন জায়গাটা আটকে গেছে? আপনার কথা আচ্ছা, আমার কথা কি আটকে আটকে স্যার যাচ্ছে আপনার বা কথাগুলো শোনা যাচ্ছে না। সবার কি আটকে আটকে যাচ্ছে? মানে আমি তো একটু আগের থেকে শুনতেই পাইনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, কথাগুলো আর আটকে আমাদের আটকে আসছে। হুম। আচ্ছা, সবার সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আহ, কোন জায়গাটা থেকে শুনতে পাওনি বলো, সেই জায়গাটা থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। ওই যে দাস হ্যাঁ, আচ্ছা, তো দাস বংশ, ইলতুৎমিশ, তারপর হচ্ছে তার কন্যা ছিল রাজিয়া এবং গিয়াসুদ্দিন বালবান, এরা রাজিয়া ছাড়া প্রত্যেকে যেহেতু স্লেভ বা দাস ছিল, এই জন্য এটাকে দাস বংশ আমরা বলেছি। এবার দাস বংশের শেষ রাজা ছিল কায়কোবাদ, তার ছেলে ছিল কায়ারমুস, তাদেরকে হত্যা করে জালালউদ্দিন খিলজি খলজি ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন। তারপরে তার ভাইপো আলাউদ্দিন খিলজি, তিনি সাম্রাজ্যকে আরো এক্সপ্যান্ড করেন এবং আরো বেশি পাওয়ারফুল বানান। তারপরে খলজিদের পতনের পর ভারতের তুগলক ডাইনেস্টির প্রতিষ্ঠা হয়, যার মধ্যে গিয়াসউদ্দিন তুগলক, আমাদের মোহাম্মদ বিন তুগলক, তারপর সিকান্দার, আমাদের ফিরোজ শাহ তুগলক সবাই শাসন করে। তারপরে ভারতের সৈয়দ ডাইনেস্টি আছে, এবং তারপরে আছে লোধি ডাইনেস্টি। এই দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোধি, এদের প্রত্যেককে মিলে একসাথে বলা হয় দিল্লি সুলতানি। ঠিক আছে? এবার এই লোধি বংশের শেষ রাজা ছিল ইব্রাহিম লোধি। তো সেই ইব্রাহিম লোধিকে পরাজিত করার জন্য ভারতে এন্ট্রি হলো কার? দা বাবর। বাবরের এন্ট্রি হলো। ঠিক আছে? এই বাবর ভদ্রলোক ছিল মুঘল, মুঘল ছিল বাবর। মুঘল ডাইনেস্টি এখানে ভারতে তারপরে তাদের ইনক্লুশন হলো। এবার মুঘলরা কোথা থেকে এলো? মুঘলদের যে অ্যাকচুয়াল যেখান থেকে মুঘলরা এসেছিল সেটা হচ্ছে ফারগানা বলে, তুর্কিস্তান যেটা রয়েছে, আজকের দিনে টার্কি যেটা রয়েছে, সেখানে ফারগানা বলে একটা জায়গা ছিল। সেখানে মুঘল বাবরের যে বাবা, তিনি সেখানকার শাসক ছিলেন। ঠিক আছে? এরপরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট হয়।
ফারগানা অঞ্চলকে কেন্দ্র করে তার কাকার সঙ্গে কনফ্লিক্ট হয়। সেখান থেকে ফারগানা ছেড়ে তারা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সমরখান্দ বলে একটা জায়গা, তার মানে একজনের রিলেটিভ, সেখানে তিনি ছিলেন। সেখানে আবার একজন সেখানে একজন হচ্ছে সাইওয়ানি নামে একজন তুর্কিশ রাজা ছিলেন। তিনি সেখান থেকে তাড়িয়ে দিল। তো সেখান থেকে তারা আসে কাবুলে। কাবুলে এসে, কাবুলে হচ্ছে ছোটবেলা থেকেই বাবরের সঙ্গে কাবুলের যে রাজকুমারী ছিল তার বিয়ের সিদ্ধান্ত ঠিক ছিল, এবং কাবুলের যে রাজা ছিল তার কোনো পুত্র ছিল না। কথা খুবই কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, একদমই শোনা যাচ্ছে না। কথা কেটে যাচ্ছে কেন কথা হঠাৎ করে? কথা কেটে কেটে যাচ্ছে। হঠাৎ করে কি হলো? ওয়াইফাই তো আছে তো ঠিকঠাক। স্যার ওয়াইফাই এটা তো মাঝে তো ওয়াই বলো। মানে কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে। এটা কি লিখেছেন স্যার? এই যে তুর্কি এটা হ্যাঁ, হ্যাঁ। ফারগান কি আচ্ছা, লিখেছেন আমি এটা? আরেকবার বলে দিচ্ছি, হুম, সাবার খান। হ্যাঁ, এই হুম হুম বাবর হুম হুম মুঘল কোথা থেকে এলো? মুঘলদের যে প্রকৃত বাসস্থান সেটা ছিল হুম তুর্কির ফারগানা বলে একটা প্রদেশ রয়েছে তুর্কিতে। সেখানকার রাজা ছিল বাবরের পিতা, মানে হুম বংশধররা ওখানে ছিল। সেখান থেকে তারা চলে আসে সমরখান্দ বলে একটা জায়গায়। সমরখান্দে তার কাকার বাড়ি ছিল, সেখানে তারা আসে। সেখানে সাইবানি খান বলে একজন ব্যক্তি ছিলেন, তুর্কির শাসক। তিনি সমরখান থেকেও তাকে উচ্ছেদ করে দেন। তারপরে বাবর পৌঁছে যায় কাবুলে। কাবুলে কি হয়, কাবুলের যে মানে কাবুলের যে রাজকুমারী ছিল তার সাথে বাবরের বিয়ে ছোটবেলা থেকে ঠিক ছিল। তার কারণ, এবং কাবুলের যে রাজা ছিল তার কোনো যেহেতু পুত্র সন্তান ছিল না, সেই জন্য কাবুলের রাজকুমারী ছিল কাবুলি বেগম, তার সাথে বাবরের বিয়ে হয়। ফলে বাবর কি হয়ে যায়, কাবুলের শাসক হয়ে যায়। কিন্তু তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভারত আক্রমণ করা বা ভারত দখল করা। সেই কারণে বাবর কি করে, 1526 1526 পানিপথের প্রথম যুদ্ধ করে। তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়, যেখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে বাবর মুঘল ডাইনেস্টির প্রতিষ্ঠা করে। সুন্দর ব্যাপার, গল্প আমরা দেখলাম। এরপর বাবর কিছুদিন পরে, 4 বছর পরে, 1530 বাবর মারা যায়। এবং মারা যাওয়ার পরে বাবরের যে পুত্র ছিল হুমায়ুন, তাকে সিংহাসনে বসানো হয়। কিন্তু হুমায়ুন সিংহাসনে বসলেও এই যে কাবুলের যে শাসক ছিল, সে কাবুলের শাসক থেকে বাবরের কাবুলি বেগমের একজন পুত্র ছিল, এবং বাবরের যে বাবা ছিল তার সেনাপতি যে ছিল তার মেয়েকে বাবর আবার ভালোবাসতো, মাহম বেগম, ঠিক আছে। তার ছেলে ছিল হুমায়ুন। তো বাবর তাকে পছন্দ করতে বললে হুমায়ুনকে বসিয়েছে। কিন্তু কাবুলের যে কাবুলি বেগম ছিল তার কোন পুত্রের নাম ছিল কামরান। তো সে চাইতো যে ভারতের যে সিংহাসনে কামরান বসবে। আবার এদিকে বাবর কি হয়েছে, হুমায়ুনকে বসিয়ে দিয়েছে। ফলে একটা উত্তরাধিকারী দ্বন্দ্বের সূচনা হয়। তাহলে হুমায়ুন যখন শাসক হয় তখন কি হয়, একটা গন্ডগোল সৃষ্টি হয়, এবং সেই জন্য হুমায়ুন কি করে, কামরানকে কাবুলের অংশের দায়িত্ব দিয়ে দেয়, আর ছোট ভাইকে আরেকটা অংশের দায়িত্ব দিয়ে দেয় যে তোমরা এই দায়িত্ব পালন করো। কিন্তু কামরান ছোটবেলা থেকেই হুমায়ুনের উপরে জ্বলতো, যাকে বলা হয়, মানে কিভাবে তাকে একটু ক্ষতি করতে পারে সেটা দেখতো। ফলে একটা ভালো সময় এলো কিছুদিন পরেই, সেটা হচ্ছে 1540 মানে প্রায় 10 বছর পরে। হুমায়ুন শাসক হয়েছিল 1530, প্রায় 10 বছর পরে 1540 সেই সময় একজন শক্তিশালী শাসক ভারত আক্রমণ করলো। ভারত বলাটা ঠিক, ভারতেরই শাসক ছিল বিহারে। বিহারে তিনি গভর্নর ছিলেন, তার নাম হচ্ছে শের শাহ, ঠিক আছে। তো শের শাহ কি করলেন, ভারত আক্রমণ করলেন। ভারত নয়, সরি, হুমায়ুনকে আক্রমণ করলেন এবং হুমায়ুনকে ভারত থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করলেন। যে বাবু এখানে থেকে তোমার লাভ নেই, তুমি একটু হালকা করে কেটে পড়ো। এই 1540 বাবর হুমায়ুন কি করে, শেরশাহ হুমায়ুনকে ভারত থেকে বিতাড়িত করে, এবং হুমায়ুন পালিয়ে যায় কোথায়, ইরানে পালিয়ে যায়। ঠিক আছে, ইরানে পালিয়ে যায় এবং সেখানকার রাজার কাছে শেল্টার চায়। সেখানে শেল্টার দিয়েছে। শেরশাহ কিছুদিন পরে মারা যান, কিন্তু তার শাসন ব্যবস্থা এতটাই স্ট্রং ছিল সেটাকে ভেদ করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু ইন্টারনাল কনফ্লিক্টের কারণে তারাও কিছুদিন পরে দুর্বল হলো। দুর্বল হওয়ার পরে হুমায়ুন 1540 পরে, প্রায় 15 বছর পরে, 15 বছর পর মানে 1555 তিনি কি করেন, আবার দিল্লি সালতানাতে আসেন, সরি, মুঘল এম্পায়ার ভারত আক্রমণ করেন এবং আবার ভারতের শাসক হয়ে যান, এবং সেখানে এই সু ডাইনেস্টির পতন করে হুমায়ুন 1550 আবার শাসক হন। কিন্তু দুর্ভাগ্য তার সারা জীবনের ছিল। 1556 তিনি টকাস করে মারা যান, সিঁড়ি থেকে পড়ে বুড়ো মারা যায়।
এবং শাসক হয়ে আসে আকবর। তো আকবর প্রথম অবস্থায় যে হুমায়ুনের যে সেনাপতি ছিল বাইরাম খাঁ, তিনি কি করতেন, আকবরকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতেন। কিন্তু কিছুদিন পরে আকবর যখন 18 বছর বয়স হলো, তখন তিনি বললেন, দাদা আমি বড় হয়ে গেছি, এবার তুমি আসতে পারো। এবার সেখান থেকে আকবর কি করে শাসন গ্রহণ করে সম্পূর্ণ দীর্ঘ প্রায় 1556 থেকে আকবর 1605 পর্যন্ত, মানে ধরো তোমার 50 প্রায় 50 বছর আকবর শাসন করে। ঠিক আছে, এবং শাসন করার পরে ফাইনালি 1605-এ মারা যাওয়ার পরে তার পুত্র জাহাঙ্গীরকে সিংহাসনে বসানো হয়। তো জাহাঙ্গীর শাসন করে, জাহাঙ্গীরের পরে শাহজাহান সিংহাসনে বসে। ঠিক আছে, শাহজাহানের পরে অরঙ্গজেব সিংহাসনে বসে। এদের সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবার যখন অরঙ্গজেব সিংহাসনে ছিল, ঠিক আছে, এই যে জাহাঙ্গীর যখন সিংহাসনে ছিল, তখন থেকে ভারতে বিদেশিদের আগমন শুরু হয়। এবার যদি বলে বিদেশিদের আগমন কিন্তু শুধু যে জাহাঙ্গীরের সময় থেকে ছিল সেরকম নয়। এই যে লোদি ডাইনেস্টি, ইব্রাহিম লোদি যখন ছিলেন, সিকান্দার লোদি যখন ছিলেন, তখনই ভারতে অলরেডি পর্তুগিজরা আসা শুরু করে দিয়েছিল। তখনই কিন্তু 1498-তে আমরা পড়বো, এই সময় থেকেই পর্তুগিজরা আসা শুরু করে। কিন্তু জাহাঙ্গীরের সময় ভারতে আসে ইংরেজ বা ব্রিটিশরা। ঠিক আছে, তো তারা ভারতে আসে, আসার পরে পর্তুগিজ বলো ইংরেজ বলো, এরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু তারা আস্তে আস্তে ব্যবসাকে শাসনে পরিণত করে। আর সেখান থেকেই শুরু হয় আধুনিক ভারতের ইতিহাস। বোঝা গেল? এখান থেকেই আমাদের সূচনা হবে আধুনিক ভারতের। হুম, বলো গল্পটা কেমন লাগলো? এতটা সুন্দর লেগেছে? বোঝা গেছে না কিছু বোঝা যায়নি? স্যার গল্প তো ভালো, কিন্তু মানে অনেক জায়গায় কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, রেকর্ডিংটা আমি ওটা দিয়ে শুনতে দিচ্ছি। হবে না যদি। রেকর্ডিং এ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যেসব জায়গায় কেটে গিয়েছিল, রেকর্ডিংটা একবার চালিয়ে শুনে নেবে পুরোটা, তাহলে দেখবে পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে পড়বে। আর এই গল্পটা যখনই সমস্যা হবে, হিস্ট্রিটা এইভাবে গল্পের মতো পড়ে নেবে। বই পড়লে দেখবে এত মাথায় ঢুকবে না, কিন্তু এই গল্পের মতো পুরো জিনিসটা একবার রিভিশন করে নেবে, তাহলে বুঝবে যে কোন ঘটনার পরে কোনটা হয়েছে। এরপর আমি যখন পড়াবো তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।